এই যে লুন্ডেগারের মতবাদ, এইখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা জটিল মনে হচ্ছে, এই চিত্রটাই মেনলি আমাদের শিখতে হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। হ্যাঁ, নতুন একটা পেজ নিই এবং এইখানে বিষয়টা শেখার চেষ্টা করি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি। বলো তো ভাইয়া, তোমরা কি জারক, বিজারক, জারণ, বিজারণ, দেন জারিত, বিজারিত এই বিষয়গুলো বোঝো কিনা? ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে ধরে নাও একটা ইলেকট্রন এ থেকে সিম্পলি বিতে গেল, একটা ইলেকট্রন কি হয়েছে বলতো, এ থেকে সিম্পলি বিতে গেল, তাহলে কার জারণ করছে, কার বিজারণ করছে, এগুলো আশা করি তোমাদের কাছে ডাল ভাত এখন, তাই না? তোমরা ক্লাস 9-10 থেকে এই বিষয়গুলো পড়তেছো। তো তারপরেও আমি একটু বলে দিই তোমাদের। দেখো, জারণ মানে কি বলতো? জারণ মানে আমরা খুব সহজ বাংলায় যদি বলি, জারণ মানে হচ্ছে ছারণ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ, হাইড্রোজেনের ছারণ, আর অক্সিজেন গ্রহণ। অক্সিজেন গ্রহণ, এই তিনটা ঘটনার যদি একটা ঘটনাও ঘটে যায়, তখন সেই বিষয়টাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে জারণ। তাহলে জারণ মানে ছারণ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ, হাইড্রোজেনের ছারণ, অক্সিজেন গ্রহণ, সেটা হচ্ছে জারণ। তাই তো? আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি যে ভাইয়া জারক মানে কি, এবার যদি আমি তোমাকে বলি যে বলো তো ভাইয়া জারক মানে কি, জারক, বা আমি যদি বলি বিজারক মানে কি, বিজারক মানে কি, তো তোমাদের অনেকে এখানে বলবে যে জারক মানে হচ্ছে যে বিজারণ করে, আর বিজারক মানে হচ্ছে যে জারণ করে। কিন্তু আমি তোমাকে একটু বলি, দেখো এখানে জারক, বিজারক, এই দুটা নামের শেষে কি আছে দেখো তো, নামের শেষে অক আছে না? তো মনে রাখো, কোনো নামের শেষে যদি অক থাকে, সেই মানেটা হচ্ছে কোনো কিছু করা। অক থাকার অর্থ হচ্ছে সেটা কোনো কিছু একটা করে। যেমন আমি যদি বলি বিচারক, আমি যদি বলি বিচারক, বিচারক কি করে বলতো? বিচার করে, বিচার করে। আমি যদি বলি রক্ষক, রক্ষক, রক্ষক রক্ষা করে, রক্ষা করে, তাই না? তাহলে আমি যদি বলতাম খাদক, খাদক যে খাওয়া করে। আমার একটা ফ্রেন্ড বলতো যে চল খাওয়া করে আসি, ঠিক আছে, খেয়ে আসি না বলে খাওয়া করে আসি। তো এই যে খাদক মানে কি, যে খাওয়া করে, তাই না? তাহলে বিচারক সে কি বিচার করে নাকি অবিচার করে? অবশ্যই বিচার করে, তাই না? রক্ষক সে কি রক্ষা করে নাকি রক্ষা করে না, অরক্ষা করে? অবশ্যই রক্ষা করে। তাহলে জারক সে কি জারণ করবে নাকি বিচারণ করবে? জারক অবশ্যই জারণ করে। তোমার কাছে, অনেকের কাছে হয়তোবা মনে হয়েছে আচ্ছা জারক মনে হয় বিজারণ করে। ঠিক আছে, এটা কেন মনে হয়েছে এটা আমি শেষে বুঝাচ্ছি। তবে যে কথাটা এখন মনে রাখার বিষয়, যে জারক সে জারণ করে। জারক কি করে? জারণ করে। আর বিজারক বিজারণ করে। বিজারক বিজারণ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জারক জারণ করে আর বিজারক বিজারণ করে। আমরা জারণ মানে কি সেটাও বুঝে গেলাম। জারণ মানে কি সেটাও বুঝে গেলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এখানে এ থেকে একটা ইলেকট্রন বিতে গেছে, এ থেকে একটা ইলেকট্রন বিতে গেছে। তাহলে যেহেতু এই ইলেকট্রন ছাড়ন হয়েছে, এর ইলেকট্রন ছাড়ন হয়েছে, তার মানে কি এখানে ঘটছে জারণ, তাই তো? এটা নিয়ে তো কারো দ্বিমত নাই। তাহলে এর যেহেতু একটা ইলেকট্রন ছাড়ন ঘটছে, তার মানে কি এর ঘটছে জারণ। তাহলে জারককে তুমি একটা বিষয় চিন্তা করে দেখো। ধরে নাও তোমার কাছে আছে 10 টাকা, বা আমার কাছে আছে 10 টাকা, আর তোমার কাছে আছে কোনো টাকাই নাই, তোমার কাছে কোনো টাকা নাই। তো আমি যদি তোমাকে 10 টাকা দিই, তাইলে আমি ফকির হয়ে গেলাম। তুমি 10 টাকা নিলা, তাহলে আমাকে ফকির বানানোর জন্য দায়ীটা কে বলতো? তুমি, তাই না? তুমি যদি 10 টাকা না নিতা, তাহলে তো 10 টাকা আমার কাছে থাকতো। তো আমাকে তুমি যেহেতু নিয়ে নিছো, আমি তো ফকির হয়ে গেলাম। তাহলে আমাকে ফকির বানানোর জন্য দায়ী কিন্তু তুমি। ঠিক আছে, মাথায় রেখো। তো এই যে দেখো, আমি 10 টাকা দিলাম, তুমি না নিলে কিন্তু আমার কাছে থাকতো, আমি ফকির হইতাম না। কিন্তু তুমি নিছো তাই আমি ফকির। তো ঠিক তেমনি এখানে এ ইলেকট্রন বি কে দিতে চাচ্ছে। বি যদি ইলেকট্রনটা না নিত, ইলেকট্রনটা কিন্তু এর কাছে থাকতো। তার মানে কি এ জারণ ঘটাইতে পারতো না। কিন্তু বি যেহেতু ইলেকট্রনটা নিয়ে নিছে, তার মানে কি এর জারণ ঘটছে। তাহলে এখানে জারণটা ঘটাইলো কে? জারণটা ঘটাইছে হচ্ছে বি। তাহলে এখানে বি হচ্ছে জারক, এই কথাটা মাথায় রেখো। তাহলে বি কি? বি হচ্ছে জারক। বুঝতে পেরেছো? ওকে, তাহলে জারক কি ঘটাইলো? জারণ ঘটাইলো। বি হচ্ছে জারক, সে জারণ ঘটাইলো। এবং এর উল্টা প্রসেসটাও আমি লিখতে পারি যে এটা যদি জারক হয় তাহলে এ হচ্ছে বিজারক, বিজারক। আর এর বীর ঘটবে কি? বিজারণ। এর ঘটবে বিজারণ, তাই না? ওকে,
তাহলে যে জারণ ঘটায়, যে মৌলটা জারণ ঘটায় সেই মৌলটাই জারিত হয়, সেই মৌলটা কি হয়? জারিত হয়। আর যে মৌলটা বিজারণ ঘটায় সেই মৌলটা কি হয়? বিজারিত হয়। সেই মৌলটা কি হয় ভাইয়া? বিজারিত হয়। সো তোমাদের অনেকের কাছে, যাদের কাছে মনে হয়েছিল যে ভাইয়া জারক হয়তোবা বিজারণ ঘটায়, তো সেটা কেন মনে হয়েছিল সেটা আমি বলে দিই। দেখো, যেহেতু এই জারকের নিচেই তুমি আবার বিজারণ লেখো, তো তোমার কাছে মনে হতেই পারে যে জারক হয়তোবা বিজারণ ঘটায়, কিন্তু না, জারক জারণ ঘটায় কিন্তু তার নিজের ঘটে বিজারণ। জারক জারণ ঘটায় কিন্তু তার নিজের ঘটে বিজারণ। আর যে জারণ ঘটাচ্ছে সেই জারিত হচ্ছে, ওই অবস্থাটার নাম হচ্ছে জারিত হওয়া। আর যে বিজারণ ঘটাচ্ছে সে বিজারিত হচ্ছে। তাহলে একটা বিষয় যদি তোমাকে আমি বলি, ধরে নাও এফি এফি টু প্লাস আর একটা হচ্ছে এফি থ্রি প্লাস, দুইটা আয়নের কথা কল্পনা করো, একটা হচ্ছে ফেরাস আয়ন আর একটা হচ্ছে ফেরিক আয়ন। আচ্ছা, বলতো এই দুটার মধ্যে কার ইলেকট্রন কম আছে? কার ইলেকট্রন কম আছে? নিশ্চয়ই এফি থ্রি প্লাস, যে তার ইলেকট্রন কম আছে। আর এফি টু প্লাস এর ইলেকট্রন বেশি আছে। কারণ কি? আমরা জানি যে ইলেকট্রন বের হয়ে গেলেই সেটা পজিটিভ হয়, তাহলে এর পজিটিভ সংখ্যা বেশি, তার মানে কি এখানে ইলেকট্রন কম আছে আর এখানে ইলেকট্রনটা বেশি আছে। তাহলে ইলেকট্রন যার কম আছে সেই তো কোনো একটা ইলেকট্রন নিতে চাইবে, তাই না? তাহলে কোনো একটি ইলেকট্রন যদি দেওয়া হয়, এই দুইজনের মধ্যে যে কোনো একজন নিতে পারবে, কোনো একটি ইলেকট্রন যদি দেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রনটা কে নিবে বলতো? এফি থ্রি প্লাসই নিবে, তাই না? তাহলে এফি থ্রি প্লাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা এফি টু প্লাস হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? যদি এফি থ্রি প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা এফি টু প্লাসে পরিণত হবে। আবার এফি টু প্লাস যদি কোনো কারণে একটা ইলেকট্রন বের করে দেয় তখন সেটা এফি থ্রি প্লাস হয়ে যাবে। সিম্পল কথা, বুঝতে পারতেছো? যদি এফি থ্রি প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা এফি টু প্লাসে পরিণত হবে। আবার এফি টু প্লাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা আবার হয়ে যাবে এফি থ্রি প্লাস। তাহলে এটা ইলেকট্রন ত্যাগ করা মানে কি? জারণ ঘটানো। আর যে জারণ ঘটায় সেই তো জারিত হয়। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে জারিত হয়েছে, এই জায়গাটাতে জারিত হয়েছে। আর এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি বিজারিত হয়েছে। এই জায়গাটায় বিজারিত হয়েছে, বিজারিত হয়েছে, রাইট? তো এই ছোট্ট একটা কনসেপ্ট বোঝো যে এফি থ্রি প্লাস সেই তো ইলেকট্রনটা গ্রহণ করবে, আর গ্রহণ করলে সেটা এফি টু প্লাস হবে। আর যদি এফি টু প্লাস ইলেকট্রনটা ত্যাগ করে সে কি হবে বলতো? সে এফি ইলেকট্রন ত্যাগ করলে সে জারিত হবে। সিম্পল। ওকে, আচ্ছা, এইবার আসো আরো একটা ছোট্ট কনসেপ্ট আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে আমি যদি একটা কোষ আঁকাই, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ, আমি দুইটা পর্দা দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে? যে এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই অংশটুকু, এই অংশটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। প্রথম অধ্যায়টা যদি কেউ ঠিকঠাক মতো পড়ে থাকো, আমি যদি প্রথম অধ্যায়টা ভালো মতো পড়ে থাকলে আমি যদি এই অংশটাকে জুম করে দেখি তাহলে কেমন দেখাবে বলো তো? এটা নিশ্চয়ই তোমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছো। আমি যদি ওই অংশটাকে একদম জুম করে দেখি আমরা দেখতে পাবো যে এর মধ্যে ফসফোলিপিড আছে, তাই না? সো এই যে এগুলো হচ্ছে ফসফোলিপিড, এগুলো হচ্ছে ফসফোলিপিড, এটা হচ্ছে ফসফোলিপিড। ঠিক আছে, তো এইগুলো ফসফোলিপিড দিয়ে তো এই কোষ ঝিল্লিটা গঠিত, তাই না? সো এগুলো হচ্ছে কোষ ঝিল্লি। তো এই ফসফোলিপিডের এই জায়গাগুলোতে আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এরকম সাইটোক্রোম থাকে। ঠিক আছে, এই জায়গাগুলোতে কি থাকে বলতো? এরকম সাইটোক্রোম থাকে। তো এগুলো হচ্ছে সাইটোক্রোম। হুম, তো এটা যদি কোষের ভেতরের দিক হয়, দেখো এটা হচ্ছে কোষের ভেতরের দিক আমি ধরলাম, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, এটা হচ্ছে বাইরের দিক, তাই কিনা? বাহিরের দিক, বাহিরের দিক, বা যাই হোক এটা বুঝতে তো পারতেছো, তাই না? তো তাহলে এই যে এই কোষ ঝিল্লি ওইদিকে হচ্ছে কোষের ভেতরে, এবার এবার হচ্ছে কোষের বাইরে, তাই কিনা? ঠিক আছে, তো এখানে কি থাকে বলতো? এই কোষ ঝিল্লির মাঝখানে থাকে এই বাহকগুলা, ইলেকট্রন বহন করার জন্য বাহক থাকবে, এবং এই বাহকগুলাকে বলা হয় সাইটোক্রোম। কি বলা হয়? এই বাহকগুলাকে বলা হয় সাইটোক্রোম। সাইটোক্রোম আমরা তো একটু আগে পড়লাম যে লুন্ডিগারের মতো বাদে বাহককে, বাহক হচ্ছে সাইটোক্রোম। তাহলে এখানে হচ্ছে এগুলো হচ্ছে সাইটোক্রোম। এই বিষয়গুলো ফার্স্টে বোঝো, তারপরে আমি সবকিছু বুঝাচ্ছি। সাইটোক্রোম। এখন যেহেতু এটা বাইরের দিক, বাইরের দিক, আর এই পাশটা, আচ্ছা সরি, এটা হচ্ছে ভেতরের দিক,
এই পাশটা হচ্ছে ভেতরের দিক, এই পাশে গেলে, আর এই পাশটা হচ্ছে বাইরের দিক, তখন হবে বাইরের দিক। তো সেই ক্ষেত্রে বাইরে থেকে তুমি যদি ভেতরের দিকে যাও, বা ভেতর থেকে তুমি যদি বাইরের দিকে যাও, সেক্ষেত্রে এটা হবে সাইড বি, এটা হচ্ছে সাইড সি, এটা হচ্ছে সাইড এ। ঠিক আছে? তো তোমাদের বই একটু উল্টা লেখা আছে, আমি তোমাদের বইয়ের মতো করে যদি বুঝাইতে চাই, আচ্ছা আমি মনে হয় একটু কঠিন করে ফেলতেছি কথাগুলো, জাস্ট তুমি আরেকটু বুঝো। দেখো, আমি এই অংশটাকে জুম না করে আমি এই অংশটা নিই, তাইলে তোমার বইয়ের মতো একদম হয়ে যাবে সিরিয়াল। ঠিক আছে? আমি এই অংশটাকে জুম করে দেখতে চাই, এই অংশটাকে জুম করে দেখতে চাই, অর্থাৎ এই পাশে। তাহলে এটা হচ্ছে, এই পাশটা হচ্ছে, ডান পাশটা হচ্ছে ভেতরের দিক, আর বাম পাশটা হচ্ছে বাহিরের দিক। বাম পাশটা হচ্ছে বাহিরের দিক। ঠিক আছে? তাহলে ডান পাশটা হচ্ছে ভেতরের দিক, ভেতরের দিক, আর এটা হচ্ছে বাহিরের দিক, রাইট? এটা হচ্ছে বাহির। ঠিক আছে? এবার একটু কল্পনা করো, তাহলে ভেতর থেকে যখন বাইরের দিকে আসবো, এই সাইটোক্রোমগুলোর নাম আছে। তো সাইটোক্রোমগুলোর নাম কি কি ভাইয়া? একটা হচ্ছে সাইটোক্রোম বি, একটা হচ্ছে সাইটোক্রোম বি, একটা হচ্ছে সাইটোক্রোম সি, এবং আরেকটা হচ্ছে সাইটোক্রোম এ। তো যেটা মাথায় রাখবা, আমি যেভাবে মনে রাখি, যে একটা ছোট বাচ্চা তো পেটের ভেতরে থাকে, তাই না? তো ছোট বাচ্চা যখন ভেতর থেকে একটু বাইরে আসে, তখন তার নাম হচ্ছে বেবি। বেবি, বেবির চেয়ে যখন একটু বড় হয়, সেটা হচ্ছে চাইল্ড। আর চাইল্ডের চেয়ে আবার বড় হয়ে গেলে তখন হচ্ছে অ্যাডাল্ট হয়ে যায়, তখন বাইরে এসে ঘোরাফেরা করতে পারে। ঠিক আছে? তো ভেতর থেকে বাইরে সিকোয়েন্সটা কি? বিসিএ। হ্যাঁ, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, এই কথাটা মাথায় রেখো। তো এখানে তাহলে তিনটা অঞ্চলে আমি ভাগ করতে পারি না এই পুরো জিনিসটাকে? তিনটা অঞ্চলে ভাগ করতে পারি না বলো তো ভাইয়া? এই যে এটা তো কোষঝিল্লির মাঝখানের অঞ্চল। এখন কোষঝিল্লির মাঝখানের অঞ্চলের এই যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মোট তিনটা ভাগে ভাগ করতে পারি না? এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বাইরের তল। এটাকে আমরা কি বলতে পারি? বাইরের, সরি, ভেতরের তল। এই পাশটা যেহেতু ভেতর, এটাকে আমরা বলতে পারি ভেতরের তল, ভেতরের তল। এই পাশটা কি তাহলে বাইরের কাছাকাছি আছে, তাহলে এটাকে আমরা, এই অংশটাকে আমরা কি বলতে পারি? বাহিরের তল, বাহিরের তল। আর এটা তো মাঝখানের জায়গাটা। তো এই হচ্ছে তিনটা অঞ্চল। জাস্ট বোঝো যে ভেতরের কাছাকাছি যেটা থাকবে সেটা হচ্ছে ভেতরের তল, বাইরের কাছাকাছি যেটা থাকবে সেটা হচ্ছে বাইরের তল। এখন আমরা কি পড়তেছিলাম? আমাদের মেইন টপিকটা কি ছিল? খনিজ লবণ পরিশোষণ, তাই তো? তো খনিজ লবণ পরিশোষণ অবশ্যই কি হবে বলতো? খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে বাহির থেকে কোন একটা মৌল ভেতরের দিকে প্রবেশ করবে, তাই না? সো এই যে বাহিরের দিকে বিভিন্ন ধরনের আয়ন আছে, বিভিন্ন ধরনের অ্যানায়ন আছে, বিভিন্ন ধরনের অ্যানায়ন আছে। এই অ্যানায়নটাকে আমার ভেতরের দিকে নিয়ে যাইতে হবে। তো কিভাবে যাবে সেটা আমরা দেখব। ধরে নাও বাইরের দিকে, বাইরের দিকে কোন একটা অ্যানায়ন আছে, সেই অ্যানায়নটা, এই অ্যানায়নটা কি সাইটোক্রোমের মাধ্যমে আমার ভেতরের দিকে পৌঁছাইতে হবে। তো কিভাবে পৌঁছাবো এই অ্যানায়নটাকে ভেতরের দিকে, সেটা আমি এখন দেখাবো কিভাবে পৌঁছাই আসলে। এবং এটা ঘটে, এই প্রসেস কিভাবে পৌঁছাবে, এটাকে বলা হচ্ছে লুন্ডেগারের মতবাদ। তো আসো প্রসেসটা একটু ব্যাখ্যা করি। তাহলে দেখো ভাইয়া, এই হচ্ছে গঠনটা। তো আমি আমার মতো করে একটু আঁকায় বোঝানোর চেষ্টা করি। তাহলে ঠিক তখনকার মতো আমি দুইটা পর্দা নিই। ওকে, ঠিক আছে। তাহলে তিনটা অঞ্চলে আমি ভাগ করলাম। প্রথমত তিনটা অঞ্চলকে কি, তিনটা অঞ্চলে আমরা ভাগ করলাম। সো তিনটা অঞ্চলের মধ্যে এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে, আচ্ছা এই দুটো তো কোষঝিল্লি, বুঝতে পারতেছো যে এটা হচ্ছে কোষঝিল্লি, এটা হচ্ছে কোষঝিল্লি, এটাও কি ভাইয়া? এটা হচ্ছে কোষঝিল্লির, কোষঝিল্লি, ঝিল্লি। এই পাশটা কি কোষঝিল্লির? এই পাশটা হচ্ছে আমি ধরলাম যে কোষের বাইরের অংশ, বাহির, বাহির, তাই না? আর এই অংশটা কি? কোষের ভেতরের দিক। এই অংশটা কি ভাইয়া? এটা হচ্ছে কোষের ভেতরের দিক, কোষের ভেতরের দিক, ভেতরের দিক। বুঝতেই পারতেছো? ওকে, তাহলে চিত্রটা আরেকবার দেখো। এটা হচ্ছে আউটসাইড, এই পাশে এটা হচ্ছে আউটসাইড, আর ওইটা হচ্ছে ইনসাইড। তো এটা তো মূলের কোষঝিল্লির দেখাচ্ছে, কারণ মূল দিয়ে তো লবণটা শোষিত হবে, তাই না? আচ্ছা, তাহলে মূলের বাইরের দিকে মাটি আছে, এই পাশে, এই পাশে কি আছে? মাটি আছে, আর ওই পাশে হচ্ছে কোষ আছে। ঠিক আছে, তাহলে এই পাশটা কি হবে বলতো? ভেতরের তল, তাই না?
কোষের ভেতরের কাছাকাছি যেহেতু এটা আছে, তাহলে কোষ ঝিল্লির ভেতরের তল কোনটা? এটা হচ্ছে ভেতরের তল, ভেতরের তল, আর এটা হচ্ছে বাহিরের তল। তাহলে আমরা অঞ্চলগুলা ফার্স্টে ভাগ করলাম, তাহলে আমাদের করতে সুবিধা হবে। বাহিরের তল শেষ। তাহলে এখন থেকে আমাদের মেইন পড়াটা শুরু হবে, সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে ভেতরের তল, এই জায়গাটাতে এখন প্রথমে একটা বিক্রিয়া হবে, এবং বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। নামটা খেয়াল করে দেখো, হাইড্রোজিনেস বিক্রিয়া। বিক্রিয়া ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মানে কি বলতো? এখানে নামের মধ্যে আছে ডি, ডি মানে হচ্ছে ডিলিট। ডি মানে কি ভাইয়া? ডি মানে হচ্ছে ডিলিট। হাইড্রোজিনেস, হাইড্রোজেন ডিলিট। তাহলে হাইড্রোজেন ডিলিট করার জন্য যে বিক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। তাহলে কোনো একটা মৌল ভেঙে সেখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে, এবং এই হাইড্রোজেনের সাথে বের হয় আবার ইলেকট্রন। ঠিক আছে, এই যে ইলেকট্রনটা বের হয়ে গেল, রাইট? ওকে। এখন এই ইলেকট্রনটা না একা একা থাকতে পারে না, একে কেউ না কেউ গ্রহণ করতে হবে, বা ইলেকট্রনের চলাচল করার জন্য তাকে কেউ একজন নিয়ে যেতে হবে। এ হচ্ছে আন্ধা, ঠিক আছে, অন্ধ, সে একা একা চলাচল করতে পারে না। যেমন এই কলমটা হচ্ছে আন্ধা, এ যদি কোথাও যাইতে চায় আমার হাত দিয়ে ওকে নিয়ে যেতে হবে। তো এই ইলেকট্রনটাও ঠিক সেম, এ যদি এ একা একা চলাচল করবে না, খুব অলস, ঠিক আছে, একে কেউ একজন নিয়ে যেতে হবে। এখন কে নিবে জানো? সো ইলেকট্রনটা এরকম একটা তীর চিহ্ন দিবা। কেন দিবা পরে বুঝাচ্ছি। এই ইলেকট্রনটাকে এখন একজন গ্রহণ করবে। ইলেকট্রনটাকে কি করবে বলতো? একজন এসে এখন গ্রহণ করবে। কে গ্রহণ করে বলতো? ইলেকট্রন গ্রহণ করে যার ইলেকট্রন কম আছে। আর ইলেকট্রন কম থাকে কার? ইলেকট্রন কম আছে ভাইয়া Fe3+ এর, তাই না? Fe2+ আর Fe3+, এই দুজনের মধ্যে ইলেকট্রন ঘাটতি কার আছে? ইলেকট্রন কম আছে কার? Fe3+ এর। তাহলে সে নিশ্চয়ই ইলেকট্রনটা গ্রহণ করবে। আর সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, সে নিজে কিসে পরিণত হবে বলতো? Fe2+ এ পরিণত হবে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, তাহলে এইখানে এই যে এই বিক্রিয়াটাকে Fe3+ যে Fe2+ এ পরিণত হলো, এই বিক্রিয়াটাকে এখানে কি হয়েছে বলতো? বিজারিত হয়েছে না? আয়রনটা কি হয়েছে? এখানে আয়রনটা বিজারিত হয়েছে। আচ্ছা, তাহলে ইলেকট্রনটা এখন কোথায় আছে? এবার একটু বোঝার চেষ্টা করো তো ভালো করে। ইলেকট্রনটা এখন কোথায় আছে বলো তো ভাইয়া? এই ইলেকট্রনটা এখন আছে হচ্ছে Fe2+ এর কাছে। কারণ কি? Fe3+ ইলেকট্রন গ্রহণ করে তো Fe2+ হয়েছে, তাহলে ইলেকট্রনটা আছে এখন এর কাছে। এখন এই ইলেকট্রনটা এর কাছে রেখে তো লাভ নাই, ইলেকট্রনটাকে আমার এইদিকে পাঠাইতে হবে। ইলেকট্রনটা এইখানে তৈরি হয়েছে, ইলেকট্রনটাকে আমার এই বাইরের দিকের ওই দিকে পাঠাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই ইলেকট্রনটাকে এখন নিশ্চয়ই কেউ না কেউ গ্রহণ করতে হবে। কে গ্রহণ করবে জানো? গ্রহণ করবে হচ্ছে Fe3+। এখানে আরো একটা Fe3+ আছে, আরো একটা, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমি দিলাম, এটা হচ্ছে Fe2+, Fe++। এবার আরো একটা Fe3+ আসবে এখানে, Fe3+। সে কি করবে জানো? Fe3+, সে এইখানে যে ইলেকট্রনটা আছে সেটা গ্রহণ করবে। এইখানে যে ইলেকট্রনটা আছে সেটা গ্রহণ করবে। তাহলে ইলেকট্রনটা গ্রহণ করলো এই যে এই Fe2+ এর কাছ থেকে। তো ইলেকট্রনটা যদি এ গ্রহণ করে, সে নিজে কিসে পরিণত হবে বলতো? Fe3+ তখন Fe2+ এ পরিণত হবে, বুঝতেই পারতেছো? তাহলে Fe2+ যেহেতু এর কাছে ইলেকট্রনটা দিয়ে দিছে, ফলে Fe3+ টা Fe2+ এ পরিণত হইলো। তাহলে সে নিজে এখন কি হয়ে যাবে? আবার Fe3+ হয়ে যাবে না? কারণ কি? সে তো ইলেকট্রনটা ত্যাগ করছে। তাহলে যেহেতু এই ইলেকট্রনটা ত্যাগ করছে, সে কিন্তু আবার Fe2+ এ পরিণত হবে। সিম্পল, আবার Fe2+ এ পরিণত হইলো, বুঝছে? তাহলে এবার ইলেকট্রনটা কার কাছে আছে? এবার ইলেকট্রনটা হচ্ছে এই Fe2+ থেকে Fe2+ এর কাছে আছে, তাই তো? আচ্ছা, আবার কি হবে বলতো? আবারও কি হবে? আবারও একটা Fe3+ আসবে নিশ্চয়ই। এই যে এখানে একটা Fe3+ আছে, এখানে আরেকটা Fe3+ আছে। সেই Fe3+ কি করবে? নিশ্চয়ই Fe2+ এর কাছে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা সে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, বা নিবে। সেই ইলেকট্রনটা সে নিজের কাছে নিয়ে নিবে। এই যে ইলেকট্রনটা সে Fe2+ এর কাছ থেকে সে নিজে নিয়ে নিল। তাহলে সে নিজে কিসে পরিণত হবে? এটি Fe2+ এ পরিণত হবে, তাই তো? সে নিজে কিসে পরিণত হবে? Fe2+ এ পরিণত হবে। কিন্তু Fe2+ যখন কি ইলেকট্রন দিয়ে দিবে, সে তো নিজে আবার Fe3+ হয়ে যাবে। সে নিজে আবার Fe3+ হয়ে যাবে, বুঝতে পারতেছো?
তাহলে এ আবার Fe2+ হয়ে গেল। ওকে, এই Fe2+ যদি আবার ইলেকট্রন ছেড়ে দেয়, এই Fe2+ সে যদি আবারও ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে সে কি নিজে কি হয়ে যাবে বলো তো? আবারও Fe3+ হয়ে যাবে। তাহলে বিক্রিয়াটা দেখো, এই যে এভাবে চক্রাকারে একজন আরেকজনকে ইলেকট্রনটা দিচ্ছে, এইভাবে বিক্রিয়াটা হবে। আচ্ছা, সো এখানে তাহলে আমি যদি এটা আরেকটু সামনের দিকে নাই, সামনের দিকে নিই, সো Fe যেহেতু ইলেকট্রনটা দিয়ে দিছে, এখানে তো আর গ্রহণ করার মতো কেউ নাই। সো যেহেতু গ্রহণ করার মতো নাই, ইলেকট্রনটা এখানে বের হয়ে চলে আসলো, এই আর কি বিষয়। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার। আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বের হয়েছে, ইলেকট্রন বের হয়েছে। এখন ইলেকট্রন তত্ত্ব একা থাকতে পারবে না, কেউ না কেউ গ্রহণ করবে। কে গ্রহণ করবে? Fe3+। তখন বলবে যে আসো, আমার কাছে ফাঁকা জায়গা আছে, আমার কাছে এসে বসো। তো যখনই সে গ্রহণ করবে, তখন আর তার এই 3+ থাকবে না, তখন সে হয়ে যাবে 2+। যখনই তাহলে ইলেকট্রনটা এর কাছে আছে, সেই সময়টাতে এই Fe3+ সে বলবে যে না বাবা, তোমার কাছে রাখা দরকার না, তুমি আমাকে দিয়ে দাও। তাহলে ইলেকট্রনটা যখন এ গ্রহণ করবে, তখন সে তো Fe2+ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে Fe2+ সে নিজে তো আবার Fe3+ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখন ইলেকট্রনটা তাহলে কার কাছে আছে? এই যে Fe2+ এর কাছে আছে। তো এই Fe2+ এর কাছ থেকে এবার ইলেকট্রনটা নিবে এই Fe3+, নিলে সে নিজে Fe2+ এ পরিণত হবে। তাহলে ইলেকট্রনটা এইবার কার কাছে আছে? Fe2+ এর কাছে আছে। এবং একদম শেষে গিয়ে এই Fe2+ সে নিজে ইলেকট্রনটা ছেড়ে দিবে, আর ইলেকট্রন ছেড়ে দিলে সে নিজে কিসে পরিণত হবে? Fe3+ এ পরিণত হবে। এতটুকুই হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন যখন এই বিক্রিয়াটা ঘটতেছে, দেখো তো ভাইয়া, এখানে ইলেকট্রনটা এইখানে ছিল, সেই ইলেকট্রনটা চলে আসে এইখানে। তার মানে এই জায়গাটাতে নিশ্চয়ই একটা ইলেকট্রনের গ্যাপ তৈরি হয়েছে, ইলেকট্রনের একটা ঘাটতি, ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে না? হ্যাঁ, তৈরি হয়েছে। তাহলে যেহেতু এখানে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে, এই কারণে বাহির থেকে একটা অ্যানায়ন এবার ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করার পরে এই অ্যানায়নটাকেও কেউ না কেউ গ্রহণ করতে হবে। সেও তো রাজার ছেলে, তাকে তো নিয়ে যাইতে হবে, সে তো একা একা যাইতে পারবে না। তাহলে কে গ্রহণ করবে? তো এবার যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, FeCl3 এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর একটা হচ্ছে FeCl2। তো আয়রনের চার্জ এখানে হচ্ছে যখন 3+, তখন সে 3টা নেগেটিভ আয়নকে গ্রহণ করতে পারতেছে, তাই না? এটাকে যদি আমি একটু ভাঙি তাহলে বুঝতে পারবা বিষয়টা, যে এটাকে ভাঙলে Fe3+ হবে, প্লাস 3Cl- হবে, তাই তো? আবার Fe2+, FeCl2 এটাকে যদি ভাঙি, Fe2+ পাবো, আর 2Cl- পাবো। এটাই তো পাচ্ছি, তাই কিনা? তাহলে যেহেতু এমনটাই আমি পাচ্ছি, কারণ আমি বলতে পারি না যে Fe3+ সে 3টা নেগেটিভ আয়নকে গ্রহণ করতে পারতেছে, আর Fe2+ সে 2টা নেগেটিভ আয়নকে গ্রহণ করতে পারতেছে। এই কথাটা আমি বলতে পারি না? বলতে পারি তো, তাই না? তাহলে Fe2+ এর অ্যানায়ন গ্রহণ করার ক্ষমতা হচ্ছে 3টা, আর Fe2+ এর আয়ন গ্রহণ করার ক্ষমতা হচ্ছে 2টা। তাহলে কার ক্ষমতা বেশি? নিশ্চয়ই Fe3+ এর ক্ষমতা বেশি। অ্যানায়নকে সে নিজে গ্রহণ করতে চাইবে, তাই না? যেহেতু তার ক্ষমতা আছে, সে তো নিজের কাছে নিতে চাইবে। সো যেহেতু এখানে অ্যানায়নটা এবার প্রবেশ করছে, এখন অ্যানায়নটা প্রবেশ করার পরে দেখতেছে যে Fe3+ সে 3 জনকে গ্রহণ করতে পারে, অর্থাৎ তার ক্ষমতা একটু বেশি। কিন্তু Fe2+ তার ক্ষমতা একটু কম। এর ক্ষমতা বেশি, সে হচ্ছে 3টা অ্যানায়নকে গ্রহণ করতে পারে, আর এর ক্ষমতা কম, সে 2টা অ্যানায়নকে গ্রহণ করতে পারে। তো যদি এ এসে দেখে যে টাকা পয়সা একটু বেশি, সে তো এই 3+ এর কাছেই যাবে, তাই না? 3+ এর কাছে যাবে। তো এই অ্যানায়নটা এখন গ্রহণ করবে কে? Fe3+, রাইট? ঠিক তেমনি এই জায়গাতেও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 2টা অ্যানায়নকে গ্রহণ করতে পারে। এর অ্যানায়ন গ্রহণ ক্ষমতা হচ্ছে 2A-, আর এখানে হচ্ছে 3A-। ঠিক আছে, তাহলে এইবার এই অ্যানায়নটা কোন দিকে যাবে? এখানে তো অ্যানায়নটা এখান থেকে এদিকে আসলো, তাই না? অ্যানায়নটা এদিকে আসছে, তাহলে এইবার এইখান থেকে এই অ্যানায়নটা নিশ্চয়ই এর কাছে যাবে, এইখান থেকে অ্যানায়নটা নিশ্চয়ই এর কাছে আসবে, তাই না? কেন? কারণ এর অ্যানায়ন গ্রহণ করার ক্ষমতা হচ্ছে 3, আর এর অ্যানায়ন গ্রহণ করার ক্ষমতা হচ্ছে 2, রাইট? ওকে, তারপরে এই অ্যানায়নটা এখন এই Fe3+ ছেড়ে দিবে। তাহলে এই অ্যানায়নটা কোথায় চলে আসবে? এবার অ্যানায়নটা চলে আসবে এই জায়গাটাতে, এই যে অ্যানায়ন। তাহলে এই অ্যানায়নটা তখন কি করবে? কোষের ভেতরে প্রবেশ করবে। কেন? কারণ কোষের ভেতরেই তো অ্যানায়নটা দরকার। তাহলে অ্যানায়নটা কোষের ভেতরে প্রবেশ করলো, রাইট?
তাহলে এই হচ্ছে পুরা বিষয়টা, এই হচ্ছে পুরা বিষয়। তাহলে এখানে আরো কিছু কমপ্লিট করা বাকি আছে, যেমন যেমন এই যে এটা যদি বিজারিত হয়, এই বিক্রিয়াটাকে যদি আমি বিজারিত বলি, তাহলে এই জায়গাটাতে কি হয়েছে, জারিত হয়েছে, আয়রনটা জারিত হয়েছে, জারিত হয়েছে, তাই না? ঠিক তেমনি এইটাকে যদি আমি বিজারিত বলি, বিজারিত বলি, তাহলে এইটাকে আমি বলবো জারিত হওয়া, জারিত হওয়া। ঠিক তেমনি এটাকে আমি উল্টা বলবো, এটা হচ্ছে জারিত হওয়া, জারিত হওয়া, আর এটা হচ্ছে বিজারিত হওয়া, বিজারিত হওয়া। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন এই যে হাইড্রোজেনটা, সে তো মন খারাপ করতেছে যে ইলেকট্রনকে নিয়ে এত কিছু হইতেছে, এত আলোচনা, এত আলোচনা সবাই ধরে ধরে মাথায় করে নিয়ে যাচ্ছে। এখন হাইড্রোজেনটা তো মন খারাপ করতেছে যে আমাকে যদি কেউ একজন নিয়ে যাইতো। সো যেহেতু ইলেকট্রনকে নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে, হাইড্রোজেন তখন মনের দুঃখে এই জায়গাটাতে চলে আসে এবং শেষে ইলেকট্রন দেখে যে হাইড্রোজেনের এত মন খারাপ, আগে তো একসাথে ছিলাম, তো হাইড্রোজেনের কাছে তো যাওয়া দরকার। সো এও আসে এবং বাইরে থেকে আরেকজন আসে, সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, আসার পরে এটা 1/4 অক্সিজেন হবে। ঠিক আছে, এটা হিসাব মেলানোর জন্য 1/4 অক্সিজেন। তাহলে এও আসে, আসার পরে এখানে হাফ অণু পানি তৈরি হয়, এখানে হাফ অণু পানি তৈরি হয়। তো সমতাকরণ করলে এটা বুঝতে পারবা যে কেন এখানে হাফ হচ্ছে 1/4 হচ্ছে। এটা যারা একটু ভালো বুঝছো তারা এমনিতেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল প্রসেসটা। কিন্তু এখানে একটা সমস্যা আছে ভাইয়া, অ্যানায়নটা তো এখানে চলে আসছে, অ্যানায়নটা তো এখানে চলে আসছে। এখন যখন অ্যানায়নটা ভেতরে একটা বেশি চলে আসলো, এখানে নিশ্চয়ই নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে। অ্যানায়ন তো এই দিক দিয়ে আসতেই আছে, তো অ্যানায়ন যখন এই দিকে আসতেই আছে, এখানে নেগেটিভ চার্জ নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে। তো প্রকৃতি তো সবসময় সমতা বিশ্বাস করে, তাই না? অসমতা হইলে প্রকৃতি সেটাকে সমান করে দেয় পরবর্তীতে। তো যেহেতু এখানে অ্যানায়ন বেশি হয়ে গেছে, এখানে যেহেতু একটা ক্যাটায়ন আছে অনেক বেশি, তো যেহেতু ক্যাটায়ন অনেক বেশি পরিমাণ এই জায়গাতে আছে, আমি ধরলাম যে ক্যাটায়ন সি প্লাস বা এম প্লাস যাই বলি, এই এম প্লাসটা বা ক্যাটায়নটা তখন অটোমেটিক্যালি এদিকে চলে আসবে। ওকে, সো এম প্লাসটা এখানে চলে আসলো। যেহেতু এখানে অ্যানায়নটা আসছে, ক্যাটায়নটা অটোমেটিক তখন প্রবেশ করে যাবে। কেন? কারণ সমতা করার জন্য। তাহলে এই কথাটাই বলা হচ্ছে যে ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবে আসে, অটোমেটিক আসে, কিন্তু অ্যানায়নটা কিভাবে আসে? সক্রিয় পদ্ধতিতে আসে। তাহলে এই হচ্ছে লুন্ডেগারের মতবাদ। আশা করি বুঝাইতে পেরেছি। তো বিষয়টা সোজা। আমি আরেকবার একটু আঁকায় দেখাই তোমাদের। তুমি জাস্ট কি করবা বলো তো? পরীক্ষা আঁকানোর সময় তুমি জাস্ট কি করবা বলো তো? তুমি হচ্ছে এইভাবে দুইটা টান দিবা, এদিকে একটা টান দিলা, এদিকে একটা টান দিলা, দেন তুমি হচ্ছে ভেতরের তল বাইরের তল তো দেখাইতে হবে, তাই না? সো যেটা দেখাবা এটা হচ্ছে ভেতরের তল, এটা হচ্ছে ভেতরের তল দেখাবা, ভেতরের তল, এটা হচ্ছে বাইরের তল, বাহিরের তল। এখানে হচ্ছে যে বিক্রিয়াটা ঘটাইতে হবে ডিহাইড্রোজিনেস, হাইড্রোজিনেস বিক্রিয়া, বা ডিহাইড্রেশন বিক্রিয়া যাই বলি। তাহলে ডিহাইড্রোজিনেস, হাইড্রোজেন ডিলিট করা লাগবে, তার মানে কি বুঝতে পারতেছো? একটা হাইড্রোজেন সাথে তো ইলেকট্রন থাকা লাগবে, তো ইলেকট্রনও ডিলিট হবে। এখন এখানে দুইটা টান দাও, ইলেকট্রনের এইদিকে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন। ঠিক আছে, তাহলে যখন তীর চিহ্ন তুমি দিবা দুইটা সমান দিকে দিবা, এটা হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, যখন তীর চিহ্ন তুমি এইদিকে দিচ্ছ, তখন এইদিকের তীর চিহ্নটাও এদিকেই দিবা। ঠিক আছে, আবার তীর চিহ্নটা উপরের দিকে দাও, তখন এই তীর চিহ্নটাও উপরের দিকেই যাবে। ঠিক আছে, আবার তীর চিহ্নটা তুমি নিচের দিকে করে দাও, তখন এই পাশে তীর চিহ্নটাও নিচের দিকে থাকবে। তাহলে এইভাবে তুমি হচ্ছে তিনটা ঘর বানাই নিবা, ঠিক আছে? যখন উপরের দিকে এটা উপর দিকে, নিচের দিকে এটাও নিচের দিকে, উপরের দিকে এটাও উপরের দিকে, এটা নিচের দিকে এটাও নিচের দিকে। এবং সাইটোক্রোমগুলোর নাম দিতে হবে, এটা একটা সাইটোক্রোম, এটা একটা সাইটোক্রোম, এটা একটা সাইটোক্রোম। এখানে নাম দিতে আমি ভুলে গেছি। সো এটা হচ্ছে সাইটোক্রোম বেবি, এটা হচ্ছে সাইটোক্রোম চাইল্ড, এটা হচ্ছে সাইটোক্রোম অ্যাডাল্ট। বেবি, চাইল্ড, অ্যাডাল্ট পড়েছি না? ওকে, তাহলে নাম দিয়ে দাও। এটা হচ্ছে সাইট বি, সাইট চাইল্ড, সাইট অ্যাডাল্ট। শেষ। এবার কি ভাইয়া? এবার কিছুই না, যে কোনো একটা মনে রাখো। মনে রাখো যে এটা হচ্ছে Fe3+, যে কোনো একটা মনে রাখো। Fe3+, তাহলে উপরটা Fe2+, Fe2+, তাহলে এইখানে Fe2+, নিচে Fe। আচ্ছা, এখানে হচ্ছে 2+, 3+ বয়ে দেয়া নাই, প্লাস 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 এভাবে দেয়া আছে।
তো এভাবে দিলে যে ভুল হবে বিষয়টা এমন না, তবে বইয়ে যে ফেলা আছে ওইভাবে দেওয়া ভালো। আমি এগুলাতে প্লাস 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 এভাবে দিই। এটা হচ্ছে তাহলে এফই প্লাস প্লাস, এটা হচ্ছে এফই প্লাস 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 প্লাস, হয়ে গেছে না? শেষ। তাহলে ইলেকট্রন এইখান থেকে এইখানে ইলেকট্রন চলে আসলো, আর অ্যানায়ন এইখানে আছে, সো অ্যানায়নটা ভেতরে প্রবেশ করলো, অ্যানায়নটা এইখানে একবার দেখাবা, তারপরে ভেতরে চলে গেছে, রাইট? শেষই তো। হ্যাঁ, এবং বিনিময় কি হইলো, এখানে এমটা এদিকে প্রবেশ করলো, এমটা এই জায়গাটাতে চলে আসলো, শেষ। আর হাইড্রোজেনের পরিণতিটা দেখাতে পারো, হাইড্রোজেন এখানে আসলো, ইলেকট্রনটা এই জায়গাতে আসলো, বাইরে থেকে হচ্ছে অক্সিজেন আসলো, দিয়ে হাফ অণু পানি তৈরি হলো, হাফ অণু H2O পানি তৈরি হলো, এটাও পরবর্তীতে বের হয়ে যায়। যাই হোক, ওকে, তাহলে এতটুকুই।